প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন সংবাদ সংলাপে। আপনাদের সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন। আগামী 9 জুন জাতীয় সংসদে পেশ হতে যাচ্ছে জাতীয় অর্থ বছরের বাজেট। 2022-23 অর্থ বছরের বাজেট রেকর্ড পরিমাণ এই বাজেটে থাকছে 6,77,000 কোটি টাকার বাজেট, এবং এখানে রাজস্বের পরিমাণ ধরা হতে যাচ্ছে প্রায় 4,33,000 কোটি টাকা। আমরা এই রাজস্ব ব্যবস্থা নিয়ে আজ কথা বলবো এবং এই রাজস্ব খাতের সম্ভাবনা এবং এই খাতের অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের সাথে স্টুডিওতে বসে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, এবং ইমরান হাসান, মহাসচিব বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। আমরা মূল বিষয়ে যাওয়ার আগে আমরা কথা বলে নেব একটু যে গতকালকে একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে। যে এই ঘটনাটি আমরা দেখলাম যে একটা ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, যেটি বলা হচ্ছে যে ডিপোতে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা বাংলাদেশে আর ঘটেনি। তো স্যার, কি বলবেন যে আমাদের এখানে তো অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, আমরা কয়েকদিন এটা নিয়ে কথা বলি, আবার সেটি ভুলে যায় এবং আবার নতুন একটা দুর্ঘটনা ঘটে। কি বলবেন স্যার এই বিষয়টা, আপনি কীভাবে দেখছেন যে এরকম দুর্ঘটনা? বলা হচ্ছে যে এই দাহ্য পদার্থ এইভাবে রাখার যে বিষয়টা, কোনো নীতিমালা নাই, এভাবে অরক্ষিতভাবে এই যে এভাবে রাখা হচ্ছে, কি বলবেন এ বিষয়ে? ধন্যবাদ। আজকে বোধহয় বিশ্ব পরিবেশ দিবসও। আমরা এই কথাটা ঠিক যে আমরা বেশ কিছু বিষয়ে অত্যন্ত অমনোযোগী, এবং এটা আমাদের একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে যে বিপদে পড়লেই তখন 4-5 দিন আমরা ওই বিপদের বিষয়টা নিয়ে কথা বলি, কিন্তু কজ আর ইফেক্ট নিয়ে আমরা ইফেক্ট নিয়ে সবসময় মাতামাতি করি, কজটা উদ্ধারের চেষ্টা করি না বলেই বিষয়টা সুরাহা হয় না। যেমন জাপানে আমি দেখেছি যে কারোর অসুখ হলে সে চিকিৎসা করতে করতে ওষুধ দেয় না, কিন্তু চিকিৎসা করে, জানবার চেষ্টা করে কী জন্যই তার পেটে এই আলসারটা হলো বা ইত্যাদি। আমি এমন পর্যায়ে দেখে গেছি যে আমাদের একজন ছাত্র সে মারাই যাচ্ছে। আমি বললাম যে আপনি ওষুধ দিচ্ছেন না কেন, ও তো মারা যাবে। তো বলে না, আমি একেবারে সব শেষ বুঝে ছোট্ট একটা ওষুধ দেব, অর্থাৎ আমি উৎসটাকেই শেষ করব, তাহলে ওর আর এটা হবে না। আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছে আমরা উৎস খুঁজি না। উৎস না খুঁজে আমরা যখন ঘটনা ঘটে যায় ইফেক্টেই আমরা খুব উদ্বিগ্ন হয়ে পড়ি। দিন কত খুব বড় ধরনের কথা বলি, আমাদের এই যে বড় বড় অ্যাক্সিডেন্টগুলো, বিশেষ করে দাহ্য পদার্থ বিস্ফোরণ পুরনো ঢাকায় বেশ কয়েকবার উঠেই হলো, এবং চিটাগাংয়েরটা আসলে খুব বিস্ময়কর এবং দুঃখজনক যে আমি মনে করতেছিলাম যে অনেক গভীর রাত্রে হয়েছে, ওখানে বেশি লোকজন নাই, বোধহয় ক্ষতিগ্রস্ত হবে না তেমন বেশি, কিন্তু আসলে প্রকৃত ব্যবস্থা দেখা যাচ্ছে যে ওই সময় ট্রাক আসছিল, আনলোড হচ্ছিল, এবং রাতের বেলাতেই সবচেয়ে বেশি ডিপো কাজকর্ম চলে। ব্যস্ত সমস্ত সময় তো থাকবেই, কিন্তু আমার দাহ্য পদার্থ এটা বিস্ফোরণ ঘটার মতন অবস্থায় কেন থাকলো? যেমন বেশ কয়েকদিন আগে মগবাজারে আমরা দেখলাম একটা হোটেলের ধারে এত জোরে শব্দ হলো যে আমরা এই পুরো এলাকার সবাই খুব ভয় পেয়ে গেলাম। একদিনে তো ওটা ঘটেনি। অর্থাৎ আমাদের মনিটরিংয়ের আমাদের যেসব বিষয় সেখানে এত বেশি মানে দুর্বলতা ছিল। যেমন আমরা ক্যাসিনো কাণ্ডের বিষয়টাই বলি, ক্যাসিনো কাণ্ড যখন একটা ধরা হলো তখন দেখা গেল 2 হাত দূরে থানা ছিল, 4 হাত দূরে কাস্টমসের অফিস ছিল, 5 হাত দূরে হয়তো অমুকের অফিস ছিল। এরা কি কেউ দেখেনি বা কেউ কি এটা প্রথম থেকে খেয়াল করেনি? যেমন আমরা আরও একটা ঘটনাতেই দেখি যে কাউরান বাজারে জয়েন্ট স্টক রেজিস্ট্রারের অফিস, সেই তার পাশেই এমনকি তার বিল্ডিংয়েই শত শত হাজার ভুয়া কোম্পানি ভুয়া করে তারা রেজিস্ট্রেশন নিয়েছে। এটা কি কেউ দেখেনি? অর্থাৎ আমাদের মনিটরিংয়ের, আমাদের যথাসময়ে বিষয়টা দেখার এবং উৎস না জানার এই বিষয়টার ব্যাপারে আমরা যতক্ষণ না সত্যি কেয়ারফুল হব ততক্ষণ এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এটা দুঃখজনক, এবং যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের প্রতি আমরা সমবেদনা জানাই, কিন্তু এটা একটা প্রচণ্ড জাতীয় ক্ষতি। আমরা যতদূর জানতে পারছি যে এখন পর্যন্ত প্রায় 1/2 শতাধিক নিহতের খবর পাওয়া যাচ্ছে, এবং উল্লেখযোগ্য যে বিষয়টি যে এখানে কিন্তু যারা ফায়ার সার্ভিসের কর্মী তারাও নিহত হয়েছেন, তাদের কথা বলা হচ্ছে যে তারা এখন পর্যন্ত 6 জন নিহত হয়েছেন। জনাব ইমরান হাসান, কি বলবেন যে আমরা তো এর আগেও আমাদের ঢাকায় নিমতলী, চুরিহাট্টা, আরও অনেক জায়গায় বিশেষ করে কেমিক্যাল পদার্থের যেই ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে আমরা যেটি বেশি করে দেখেছি যে অনেক রকম ঘটনাই ঘটে, এবং তাদেরকে বারবার অনেক সময় তাদেরকে বলা হয় যে আপনাদেরকে এগুলো প্রতিস্থাপন করতে হবে, আপনাদের নিয়ম মানতে হবে, আপনাদের কমপ্লায়েন্সের আওতায় আসতে হবে, কিন্তু আসলে ব্যবসায়ীরা সেটি খুব একটা মানতে রাজি হন না। কি কারণ বলে মনে হয় আপনার কাছে? থ্যাংক ইউ আপনাকে।
সত্যি কথা বলতে কি যে আমরা সিস্টেমটাই শুধু তৈরি করি কিন্তু এটা ফলো আপ করি না। আমরা শুধু আছি যে স্যার একটু আগে যেটা বললেন, এই কয়েকদিন আলোচনা হবে, এরপর আমরা ভুলে যাব। নিমতলির ঘটনা আমরা থেকে কিছু শিক্ষা নেইনি আমরা আসলে বেসিক্যালি। আর সবাই শহরমুখী, যেখানে মানুষ একটা প্ল্যান করে একটা শহর বানানো হয়, সেইটা তো কোনো প্ল্যানিং আমাদের শহরে ছিল না। পাশাপাশি এখন যতগুলো প্রতিষ্ঠান হচ্ছে, যেমন এখানে ডিপোটা কি আসলে কোনো প্ল্যানিং হয়েছিল? ওইটার ফায়ার সিস্টেমটা কিভাবে আপনি প্রোটেক্ট করবেন সেটার ব্যাপারে কোনো প্ল্যানিং কি ছিল? আসলে আমরা তো বিশেষজ্ঞ না, কিন্তু একটা ঠিক যে অনেক বছর ধরে যে প্রচলিত ধ্যান ধারণা থেকে কিন্তু আমাদের এই অগ্নি নির্বাপন কর্মীরা কিন্তু অনেক ট্যালেন্ট, এখন তারা কিন্তু অনেক স্ট্রং আমাদের এই ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টটা। তো তারা কিন্তু দেখেন আপনি অনেকগুলো প্রাণ ঝরে গেল আমাদের ফায়ার সার্ভিসে, শুরু করে 50 জন আপনি বললেন, আরও অনেক ইনজুর্ড যারা আছেন তারা ভয়ঙ্কর অনেকের অবস্থা গুরুতর। তো আমাদের কথা হচ্ছে যে এখনই যদি সরকার এই ব্যাপারে সিরিয়াসলি কোনো ডিসিশন নেয়, যেখানে যেখানে ডিপো আছে, যেহেতু বাংলাদেশেই প্রথম এইরকম বড় দুর্ঘটনা, তো সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা যাতে সঠিকভাবে নিরূপণ করতে পারি কোন কন্টেইনারে দাহ্য পদার্থ আছে সেটা আমরা আলাদা করে রাখি, এবং কোন সিস্টেমেটিক আমরা ভাগ করে ফেলি, এবং ওটা আমরা প্রচণ্ডভাবে মনিটরিং করি। কিন্তু সমস্যা হচ্ছে মনিটরিং করতে গেলেও দেখবেন একটা ঘাপলা, সেখানে একটা সুযোগ তৈরি হবে অনিয়মের। সমস্যা হচ্ছে আমরা যখনই একটা সিস্টেম করি, এই সিস্টেমটাকে বেস করে একটা অনিয়ম কিছু লোক এটা ফায়দা লুটবে। তো আমরা চাই সরকার সমস্ত কিছু এটা মনিটরিং করে একটা সহজ পদ্ধতিতে কিভাবে ডিসেন্ট্রালাইজড করা যায়, কিভাবে আরও বেশি স্ট্রং আপনার নিরাপত্তা দেওয়া যায়, সেই ব্যাপারে সরকার গুরুত্ব দেবে। যদিও উপহাস করে বলা হয় যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষাই হলো যে ইতিহাস থেকে শিক্ষা না নেয়া। দেখা যাক এই ক্ষেত্রে কী হয়, এবং আমরা আশা করবো যে অবশ্যই এই বিষয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকরী ব্যবস্থা থাকবে, আমরা এই প্রত্যাশাই করব। আমরা আমাদের মূল বিষয় যাচ্ছে যে রাজস্ব খাতের সংস্কার কতদূর, এই বিষয়টা আজকে আমরা নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই আপনার কাছে আসতে চাই ইমরান হাসান, যে বর্তমানে কি দেখছেন, যে আপনি একটা সেক্টরের প্রতিনিধিত্ব করছেন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির, আপনি এই সেক্টর বড় একটা সেক্টর, এখানে অনেক বড় একটা কর্মসংস্থান জড়িয়ে আছে এবং এর প্রতিনিধিত্ব আপনার করছেন। কি দেখছেন বর্তমানে? আমরা তো জানি যে করোনার যে মহামারীর যে অভিঘাত গেল, সেখানে আমরা জানি যে এই সেক্টরে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সরকারের পক্ষ থেকে অনেক প্রণোদনা দেওয়া হয়েছিল, যদিও আপনাদের সেক্টর সেটি পায়নি, আপনারা যেটি বলছেন। এবং বর্তমানে কি অবস্থা এই মূল্যস্ফীতির বা দ্রব্যমূল্য যে এত বৃদ্ধির কারণে? দেখেন, 2 বছরে পৃথিবীতে সবচেয়ে যে সেক্টর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে করোনাকালীন, সেটা হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রিজ, আমাদের এই রেস্তোরাঁ খাত এবং হোটেল মোটেল যা আছে। আমাদের দুর্ভাগ্য, সারা পৃথিবীর কম বেশি ছোট বড় দেশ সবাই এই সেক্টরে প্রণোদনা আমি বলবো সাহায্য পেয়েছে। প্রণোদনা তো আমাদের দেশে দেওয়া হয়নি, কম সুদে ঋণ দেওয়া হয়েছে, আসলে ওটাকে প্রণোদনা নামে চালিয়ে দেওয়া হয়েছে। এবং এটা কারা পেয়েছে? যাদের সংসদে সংখ্যাগরিষ্ঠ লোকজন আছে, যারা এই ব্যবসার সাথে জড়িত বা গার্মেন্টস এক্সপোর্টের সাথে জড়িত বড় বড় ব্যবসায়ী, তারাই ভাগযোগ করে এই সুযোগটা নিয়েছে এবং এই টাকা এফডিআর করে তারা অনেক শুনেছি, আবার অনেকে উপকারও হয়েছে, অনেক ব্যবসায়ীদের মুখে শুনেছি। কিন্তু আমাদের যে একটা সেক্টর, যেই সেক্টরে আজ পর্যন্ত আমাদের প্রতিনিধি না থাকার কারণে, আমি বলে মনে করব যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকেই আপনার প্রাধান্য দেওয়া উচিত, কোনোটা থেকে কোনোটা ছোট এবং কোনোটা বড় না, যে কোনো সেক্টরই হোক। কিন্তু আমাদের একটা সেক্টর ভেরি ইম্পর্ট্যান্ট এই জন্য যে আমরা এখানে 30 লক্ষ শ্রমিক কাজ করছে, এবং আমরা যদি ধরেন প্রতিদিন আমরা 2 থেকে 2.5-3 কোটি লোকের খাবার খাওয়াচ্ছি আমরা সারা বাংলাদেশে। অন অ্যান অ্যাভারেজ আমরা একটা স্ট্র্যাটেজিক রিপোর্ট করেছি, এই যে আমরা খাওয়াচ্ছি, এই যে আমরা সার্ভিস দিচ্ছি, বিনিময়ে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি সহযোগিতারা, যাতে আমরা সহজভাবে ব্যবসাটা করতে পারি। সহজভাবে ব্যবসা করার ক্ষেত্রে আমরা পৃথিবীতে অনেক অনেক যোজন দূরে আছি। কিন্তু এখন সমস্যা হচ্ছে যতই দিন যাচ্ছে এটাকে আরও কমপ্লিকেট করে দেওয়া হচ্ছে। মানে আপনি এটা সহজভাবে ব্যবসা করতে পারবেন না, সহজভাবে শুধু বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করবে। আপনি দেখেন এখন এই চালের ভরা মৌসুমে চাল স্টক করছে কারা? বড় বড় কোম্পানি, কেউ কথা বলছে না। ওই সেখানে জরিমানা নাই, জরিমানাটা হচ্ছে আপনি কারণ বাজার যাবেন, কয়েকটা 2-1টা হাতে গোনা মার্কেটে তারা খুব দাদাগিরি করে ওইখানে। ঠিক ওই রকম আমাদের ব্যবসা, আমরা যারা ছোট ব্যবসায়ী, আপনি জানেন 12টা সেক্টর আমাদেরকে মনিটরিং করে। কি যে নাজেহাল অবস্থা আমাদের সেক্টর, কারো কোনো জবাবদিহিতা নাই, যে যেভাবে পারে সে সেভাবে আমাদের উপর জুলুমটা করে। কিন্তু আমরা এই এনবিআরের সাথে যে আমরা দেন দরবার করছি, গত বছর আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান যে চেয়ারম্যান মহোদয় আছেন, আমি মনে করি হি ইজ ভেরি ডাইনামিক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ডাইনামিক, কিন্তু ওনার অ্যাসোসিয়েট ওটা বাস্তবায়নের ক্ষেত্রে কতটা করতে পারছে। ঠিক ওই রকম এনবিআরের চেয়ারম্যান মহোদয় যতই চেষ্টা করুক না কেন, তৃণমূল, আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে, তৃণমূলে যে হয়রানিটা হচ্ছে সেই হয়রানি থেকে কবে মুক্তি পাবো? সেটা তো সময় লাগবে। তো সময়টা কতদিন লাগবে? স্বাধীনতার 50 বছরেও কি আমরা মানুষের কাছে দোরগোড়ায় স্বাভাবিক সেবাটা দিতে পারবো না?
আপনি সিস্টেমটাই এমন করেছেন যাতে আমাকে চুরি করতে হয়, আপনি সিস্টেমটাই এমন করেছেন যাতে আমি প্রতি পদে 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 বাধা পাবো। আমরা এবার বাজেটে প্রস্তাব করেছিলাম যে ভ্যাট এবং ট্যাক্সটা এমন একটা পর্যায়ে নিয়ে আসেন যাতে সেখানে শ্রমজীবী কর্মজীবী মানুষরা ভ্যাট দিতে উদ্বুদ্ধ হয়। আপনি জানেন, আমি যদি মহল্লার দোকানে ভ্যাট চাই আমাকে লোকজন পিটাবে, এই কিসের ভ্যাট। তারপরে ধরেন গ্রস প্রফিট দিয়ে ট্যাক্সের যে একটা হ্যাস্তন্যস্ত, আমি বলবো একটা রেস্তোরাঁয় আপনি 20 পাতার একটা পাতা দিয়ে দিয়েছেন, আপনাকে অডিট রিপোর্ট জমা দিতে হবে। এখন একটা ছোট রেস্তোরাঁ আপনাকে অ্যাকাউন্টেন্ট রাখতে হবে, আপনাকে সিএ ফার্মের কাছে যেতে হবে। এই যে হ্যাসেল, আমার 10 টাকা ব্যবসা নাই, আমার 100 টাকা খরচ করার একটা ব্যবস্থা কেউ করবে না, কে ট্যাক্স দিতে যাবে? তখন আপনাকে কি করতে হবে? কম্প্রোমাইজ করতে হবে। কার সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে? থার্ড পার্টির সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে। সেখানে লয়ার নিযুক্ত হবে, সে একটা বেনিফিটেড হবে, সেখানে যার সাথে নেগোশিয়েট করবে সে একটা বেনিফিট। সবাই যেন ওপেন সিক্রেট, কেউ কথা বলছে না। আমরা বলেছি এই ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে সারা বাংলাদেশে, আমাদের কিন্তু ভ্যাটে কন্ট্রিবিউশন অনলি 0.23%, 1%ও না। যত ভ্যাট রাজস্ব আদায় হয় এর 0.23% হচ্ছে আমাদের অংশগ্রহণ। তো এর মধ্যে আমি মনে করি পার্সোনালি 50% ভ্যাটের আওতার বাইরে আসে। তাহলে সেখানে কি হলো? আপনি ভ্যাট দিচ্ছেন, পাশের দোকান আমি ভ্যাট দিচ্ছি না, তাহলে আনহেলদি কম্পিটিশন, তাহলে আমি বাধ্য হবো ভ্যাট চুরি করার জন্য। তো সেখানে আমরা বলেছি ভ্যাটটা 3% করে দেওয়া হোক, এবং ট্যাক্সের ক্ষেত্রে প্রতি মাসেই 0.5% আকারে যা সেল করবো আমি 0.5% ট্যাক্সে দিব। সেই টাকা আমরা হিসাব করে দেখেছি এখন যা কালেক্ট হচ্ছে ট্যাক্স অ্যান্ড ভ্যাট তার চেয়ে বহু বহু গুণ বেশি বেড়ে যাবে। আমরা বুঝতে পেরেছি। এবং আপনার মাধ্যমে বলে রাখি, সমস্ত রেস্তোরাঁকে ভ্যাট অ্যান্ড ট্যাক্সের আওতায় নিয়ে আসতে হবে। আপনি কাউকে নিবেন কাউকে নিবেন না, এইভাবে আপনি রাজস্ব আদায় করতে পারবেন না। আপনাকে সহজমুখী করে সবাইকে ট্যাক্সের, আর আমি যে ট্যাক্স দিচ্ছি ভ্যাট দিচ্ছি, আমার উপরে যত জুলুম প্রতি বছর যাবে, আমাকে বাড়াতে হবে, আমাকে বেশি করে ট্যাক্স দিতে হবে, বেশি করে ভ্যাট দিতে হবে, এই মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা বুঝতে পেরেছি যে আপনি রাজস্ব ব্যবস্থায় হয়রানির কথা বললেন, আপনারা করের আওতা বাড়ানোর কথা বললেন। আমরা ডক্টর আব্দুল মজিদ আপনার কাছে যাব যে আপনার তো একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে, এই জাতীয় রাজস্ব বোর্ডের আপনি চেয়ারম্যান ছিলেন। কি বলবেন যে এই যে ব্যবসায়ীরা যেটি অভিযোগ করে থাকেন, এই অভিযোগ তো আসলে আজকের না, রাজস্ব ব্যবস্থায় তারা হয়রানির শিকার হন, তারা বিভিন্ন ধরনের কি বলবো যে হ্যস্তন্যস্ত হন। আসলে বাস্তবতা মানে কেন, মানে এই পদ্ধতিটা, এই ব্যবস্থাটা কেন এরকম হলো? ধন্যবাদ। এটাও আমাদের ওই দাহ্য পদার্থ বিস্ফোরণের মতনই একটা বিষয়। অর্থাৎ আমরা প্রকৃত সমস্যা, প্রকৃত অবস্থাকে বিশ্লেষণ না করেই আমরা কিন্তু একটা আইন তৈরি করি, এবং সেই আইনের ভিতরে আমাদের দেশে কেন সব দেশে নিয়ম হচ্ছে যে লোক আইন প্রয়োগ করবে এবং যে প্রয়োগিত হবে, মানে যার উপর প্রয়োগ হবে, এদের উভয়েরই যদি নিয়তের ভিতরে গোলমাল থাকে, অস্বচ্ছতা থাকে, তাহলেই কিন্তু এই 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 অবস্থাগুলো কিন্তু গড়ে ওঠে। এখানে অনেক আগের থেকে এমনি সিস্টেম করা হয়েছিল যে ছোট ছোট যার আমি হিসেব করতে পারিনি, ভালো করতে পারিনি, তাকে একটা প্যাকেজ সিস্টেমে যে আপনি এত দেবেন, সেটাই হওয়া উচিত। কারণ খাজনার চেয়ে বাজনা বেশি হওয়ার কোনো সুযোগ থাকা উচিত না বা প্রয়োজন নাই। এখানে ছোটদেরকে একটা সার্টেন লিমিট করে, আমি খুব বাস্তব একটা কথা বলছি, এনবিআরের থেকে বেরিয়ে আমি পাটের ওই এক ডাবের দোকানদারকে জিজ্ঞেস করলাম, তোমার এটা কি কত আয় হয়, ব্যয় হয়, তা বলছে স্যার আপনি যদি এ করেন, আমাদের একবার একজন সাজেশনও দিয়েছিল যে ছোটোদেরকে আপনি এই ভ্যাটের অফিসার বা এই পর্যায়ে না যেয়ে ওদেরকে একটা ডাক বই খুলে দেন, ওখানে ও মাসে বা 15 দিন পর 25 টাকা ওই ডাক বইতে মানে ওখানে যেয়ে জমা দিয়ে আসবে, এতে আপনার অনেক রেভিনিউ আসবে। কথাটা ঠিক, কিন্তু কারণ ওই দাপল আমার বললো স্যার আপনি যদি 200 টাকা করেও চান আমি আপনার অফিসে যেয়ে জমা দিয়ে আসবো, কিন্তু কেউ যেন আমার কাছে না চেতে আসে। এ চাইতে আসলেই কিন্তু সমস্যা হচ্ছেই, আমি বলবো আমার এত ব্যয় হয়েছে, আয় হয়েছে, ও বলবে না তোমার এত হয়েছে, আরো বেশি হয়েছে, এবং এটাই হয়েছে। অর্থাৎ জিনিসটাকে সহজীকরণের কথা ছিল বা আছে, কারণ আমি ওই খাজনার চেয়ে বাজনা বেশি টাইপের সিস্টেম, এবং এখানেই সমস্যাটা হয় ডিসক্রিশনারি পাওয়ার, অফিসারের যে ডিসক্রিশনারি পাওয়ার। সে বলল আমি এত বিক্রি বললো, না আমি এটা মানিনি, এটা তার ডিসক্রিশন, না তুমি বোধহয় কিছু লুকাচ্ছ। এই দৃষ্টিভঙ্গিটা আসছে কিন্তু ঔপনিবেশিক আমল থেকে। ওই যে ব্রিটিশ আইনটা করে গিয়েছে, তারা বলেছে যে আমি এ দেশ থেকে শুধু চাই, রেভিনিউ চাই, ওর সাথে আমার কাজের কোনো বিষয় না, আমি ওর কাছে সরাসরি যাব না। এই জমিদারি প্রথা কিন্তু ওইখানেই
শুরু হয়েছে আর কি। এই জন্যে আমরা যখন বলি কর আদায়, এই আদায় শব্দটা কিন্তু এটা এর সাথে খাটে না। আদায়টা হচ্ছে আমি কারো কাছে টাকা পাই সেইটা আদায় করব। কিন্তু এখানে কর বা ভ্যাট বা যেটা, এটা তো আদায় করার বিষয় না। এটা হচ্ছে উনি একটা নির্দিষ্ট নিয়মে ব্যবসা করছেন, সেখান থেকে আমি একটা রেট ঠিক করে রাখছি, উনি দেবেন, উনি স্বেচ্ছায় সুন্দরভাবে দেবেন, দিলেই হবে। কিন্তু এখানে সিস্টেমে এমন করা হয়ে গেছে, ওই যে ব্রিটিশ আমলে যে সিস্টেমটা ছিল, এই যে আমরা কমিশনার শব্দটা বলি, একজন লোক যা আয় করতে পারবে ওখান থেকে সে একটা কমিশন পাবে। 1947 সালে আগের পর্যন্ত কিন্তু এইভাবেই ছিল, কমিশন পাওয়া। তবে ও তখন দেখে যে যত আমি নিতে পারবো আমার কমিশন তত বাড়বে। যে কোনো উপায়ে তাকে কিন্তু সেই কিন্তু রাজস্ব কিন্তু আদায়ের 47 পরিমাণটা সালের বাড়াতে পরে, ভারত বিভাগের পরে ভারত বা পাকিস্তান বা আমরা বহু দেশ আমরা ঠিক করলাম যে না, এটা কমিশনের সিস্টেমে গেলে এটা ওই জমিদারি জুলুম প্রথা বা এইগুলো বাড়বে, তোমার আমি বেতন দেব, তুমি আমার এই কাজ করবে, আমার রুল প্রয়োগ করবে। এখানেই কিন্তু ঝামেলাটা বেঁধে গেছে এই যে ওই যে আগে কমিশন পাইতো সেই জন্যই সে কাজ করত, এখন দেখছে কমিশন পাই না, তা না পেলে তখন কি হবে? যেটা হয় সেটাই হচ্ছে, যে ব্যাখ্যা এটা ওটা নিয়ে এত ধারা, এটা অমুক এই আইনের যত করে। সেই জন্যই মেন লক্ষ্য হচ্ছে আমাদের মতো অর্থনীতিতে আপনি মেক দ্য রুলস ইজিয়ার, যাতে ওনারও দিতে সুবিধা হয়, আপনারও হিসেব করতে অসুবিধা হয়। তো সেই জন্যে ওনার যে বক্তব্যগুলো আমি এটা আমি এই দিক থেকে মনে করি যে এটা ঠিক আছে কথা, কিন্তু এক হাতে তালি বাজে না। এখানে উভয় পক্ষকেই হতে হবে, সচেতন হতে হবে। এবং আপনি যে বললেন যে আগে তো কমিশন ছিল, কিন্তু এখন তো ইনসেনটিভ আছে নাকি? না, সেটা ইনসেন্টিভ আছে অন্যভাবে। ওই স্পেশাল কিছু ডিপার্টমেন্ট আছে, তাদেরকে বলা হয়েছে যে তুমি যদি এটা করতে পারো, ধরতে পারো, তাহলে তোমার এত % দেওয়া হবে আর কি। সেটাও অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে সমস্যা আছে। আমি 2 বছর ওনাকে কিছু বললাম না বলে 3 বছর পরে যেই আমি ওনাকে দেখালাম, এই আপনি এতটা ফাঁকি দিয়েছেন, দিয়ে ওইটা নিয়ে দেখিয়ে আমি একটা ফ্যাসিলিটি নিচ্ছি। হ্যাঁ, এগুলো অনেক ধরনের বিষয় আছে। আমি আবার বলি, সহজ করতে হবে, সহজ হতে হবে উভয় পক্ষকেই। উভয় পক্ষকে হতে হবে, যেমন উনি স্ট্রিক্ট হবেন যে আমি আপনাকে দেবো কেন, আপনি আমার বিল দেন, যা দিতে হয় দিলে আমি সরকারকে দেব। কিন্তু ওইটা যাতে উনি না বলতে পারেন, সেজন্য এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে যায় যে ডিসক্রিশনারি পাওয়ার বললাম, ব্যাখ্যার পাওয়ার বললাম, ওই করতে যাই। তা যাই হোক, আমরা তবুও এগুলোকে মেনে নিয়ে যখন যে অবস্থায় আছি এই মুহূর্তে, আমি মনে করি এই যে আজকে 5ই জুন তারিখে অন্তত আমরা এই ব্যাপারে একটু হই যে যা যেখানে যেটা যেভাবে হওয়া উচিত আমরা সেইভাবে থাকব। কারণ এটা এইভাবে কোনোদিন রেভিনিউ আর্নিংও হচ্ছে না, অর্থনীতি উপকৃত হচ্ছে না, বা ব্যবসা বাণিজ্যের থাকছে না। কিন্তু সেটা তো সহজে হওয়ার জন্য, এর জন্যই উপরের থেকে নির্দেশনাটা আসতে। ডক্টর আব্দুল মজিদ যেমনটি বললেন, যেমন উনি একটু বলেছেন উপর থেকে নির্দেশনা আসতে হবে। এখন সেই নির্দেশনা যিনি দেবেন, তিনি যদি ওখানে তার নিজের পক্ষটা মনে রেখে যদি করেন, আইন করেন, বলছেন উনি যে যেমন আমি 30 লক্ষ টাকা যে এটা দিলাম, 30,000 কোটি টাকা যেটা দিলাম, কাদের দিলাম? বড়দের। সে কিন্তু 3 দিন না খেয়েই থাকতে পারবে, কারণ তার আছে কিছু। কিন্তু যার আজকে না হলে সে কালকে চলতে পারবে না। তার বেলায় আমি 20,000 রাখলাম এবং সেটা দিতে পারলাম না, দেওয়া হলো বেশি দিতে হবে। জনাব আব্দুল এইগুলো মজিদ, আমরা খেয়াল একটা বিরতি নেব, আমরা ইমরান হাসানের কাছে আসব। যদিও ডক্টর আব্দুল মজিদ বলেছেন যে এক হাতে তালি বাজান, আমরা সেই বিষয়ে আপনার কথা শুনবো। আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, দর্শক আমাদের সাথেই থাকুন। আমরা বিরতির আগে যেমনটি বলছিলেন ডক্টর আব্দুল মজিদ, যে এক হাতে তালি বাজে না, ব্যবসায়ীদেরও এখানে যথেষ্ট দায় আছে। দেখা গেল যে করের পরিমাণ, আদায়যোগ্য করের পরিমাণ 100 টাকা, সেখানে আপনাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে আপনি 50 টাকা দেন, আমি এটা সিস্টেম করে, মানে এটি তারও লাভ হচ্ছে, আপনারও লাভ হচ্ছে, একটা মিউচুয়াল একটা ব্যবস্থার মধ্য দিয়ে দেশের লস হচ্ছে। কি বলবেন যে আমাদের তো ব্যবসায়ীর সংখ্যা বলা হচ্ছে প্রায় 3.5 কোটি, সেখানে আমরা রিটার্নের সংখ্যা দেখি মাত্র 40 লাখ বা তার কিছু বেশি। কি বলবেন এ বিষয়ে? আমি তো দ্বিমত করব না। ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী যেমন আছে, অসৎ ব্যবসায়ী আছে। আমরা সৎ অসৎ নিয়ে আলোচনা না করে আমরা যদি সিস্টেমটাকে, আমি বারবারই বলে আসছি, আমরা মালিক সমিতি থেকে, আমরা দোকান মালিক সমিতির সাথে বসেছি, আপনি সিস্টেম ডেভেলপ করেন, তারপর আপনি মনিটরিং করেন। আপনি দেখেন ইএফডি মেশিন, ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস যেটা, সেটা এখন পর্যন্ত আমার ধারণা 5%ও ওনারা দিতে পারেন নাই। এখন ধরেন আমরা 5 জন ব্যবসা করছি এখানে, আপনি ব্যবসাটা ভালো চলছে, আপনাকে একটা ডিভাইস দিয়ে গেলাম, আর এই 4 জনকে দেননি।
তাহলে এখন আপনি বলেন এই উনি কি এই কম্পিটিশন এই চারজনের সাথে টিকতে পারবে? কখনোই টিকবে না। তো আনহেলদি কম্পিটিশন কারা করছে? এইটার আগে ইসিআর মেশিন ছিল, সেই ইসিআর মেশিনও মুখ থুবড়ে পড়েছে, বাস্তবিত হয় নাই। আমরা যে কোনো সিস্টেমকে সাধুবাদ জানাই, কিন্তু সেটা হবে প্ল্যানিং করে। আমাদের সাথে তো বসে নাই, কিভাবে সম্ভব? এটা ফ্রি দেওয়ার কথা, আমি টাকা কালেক্ট করবো আপনার জন্য, এখন আপনি বলতেছেন আমাদের কিনে নিতে হবে। সেটাও রাইট, এটা কাগজ আমাকে কিনতে হবে, এটা মেনটেনেন্স আমাকে করতে হবে। আমরা এর আগে যেমন এই কালেকশনের ক্ষেত্রে থার্ড পার্টি আপনি নিয়োগ করেছেন, আমি বিল ঠিকমতো করছি কিনা আরেকজন পার্টি চেক করছে বিলটা, সেটাও আমরা সাধুবাদ জানাই। কিন্তু ওইটা করতে গিয়ে তো বাড়াবাড়ি হচ্ছে। আপনি সবাইকে দেন, তারপর আপনি যা খুশি করেন, তাহলে কী হবে? কেউ ফাঁকি দিতে পারবে না। আমি সে এক্সাম্পল, একটা চিকেন বিরিয়ানি 150 টাকা বিক্রি করি, আমার কস্টিং আছে, সব আছে। এখন একজনের ভ্যাট দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না, কমার্শিয়াল ইলেকট্রিক বিল দিতে হয় না, কিছু দিতে হয় না, সে বিক্রি করতেছে 100 টাকায়। আমি তার সাথে কীভাবে পারবো? আমাকে তো হেলদি ফুড এনশিওর করতে হচ্ছে, সেফটি ফুড এনশিওর করতে হচ্ছে। এনশিওর করতে গেলে তো আমাকে খরচ করতে হচ্ছে। আর সে কোথায় রান্না করতেছে, কি করতেছে, তার কিচেন আদৌ আছে কি না, সে বাড়িতে রান্না করে নিয়ে বিক্রি করছে, এই যে তার কোনো ট্যাক্স নাই, ভ্যাট নাই, কিচ্ছু নাই, তাহলে তার সাথে আমি পাচ্ছি না। আমরা সেই জায়গায় বলছি, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, যে আপনি প্রত্যেক স্ট্রিট ফুড সহ আপনাকে ট্যাক্স ভ্যাটের আওতায় আনতে হবে, আপনাকে ট্রেড লাইসেন্সের আওতায় আনতে হবে, মনিটরিংয়ের আওতায় আনতে হবে। তা না করে কোন দোকানটা ভালো চলতেছে আপনি সেখানে গিয়ে পুলিশ নিয়ে হানা দিচ্ছেন, একদল নিয়ে যাচ্ছেন ভ্যাটের গোয়েন্দা দল, একদল নিয়ে যাচ্ছেন ট্যাক্সের খাতা কেড়ে নিয়ে যাচ্ছেন। সিস্টেমটা কি এখনও শুনতেই চায় না কেউ ভালো করে। আমরা দোকান মালিক সমিতির সাথে বসছি, দোকান মালিক সমিতির সাথে, যে সমাধানটা কি? বছর শেষে আমি আমার লয়ারের কাছে যাব, বিশাল একটা অডিট রিপোর্ট মিলাবো, টার্নওভার মিলাবো, এর সাথে দ্বন্দ্ব করবো, দরকার নাই তো। আপনি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে 5 বছর এইভাবে চালান, দেখেন কি কালেক্ট হয়। কীরকম? ধরেন আমার সেল আজকে ধরেন 50,000 টাকা আমি মান্থলি সেল করলাম, এটা 0.5% আমি ট্যাক্সে দিয়ে দিলে আমার গায়ে লাগবে না। 0.5% 50,000 টাকা কত আসে? আর ভ্যাট দিলাম আমি 3%, 2% বা 4%, এর বেশি না। তাহলে কী হলো? আমি প্রতিদিনের এই আমার যে 10,000 টাকা সেলের থেকে আমি এই টাকাটা আলাদা করে রাখলাম, এবং মাস শেষে 2টা আমি ট্রেজারি চালানোর মাধ্যমে যা দিলাম, ভ্যাটে দিলাম একটা, ট্যাক্সে দিলাম একটা। তাহলে আমার এই মাস শেষে বছর শেষে আমি একসাথে হিসাব করে আমারটা আমি ক্লিয়ারেন্স নিয়ে নিলাম যে আমার 1 বছরের ট্যাক্স পেইড, 1 বছরের ভ্যাট পেইড, যেটা আমরা করি। কিন্তু তা না করে আপনি করছেন কি, বছর শেষে আপনাকে নিজেই আপনি দিয়ে দিচ্ছেন একটা বিশাল ফর্ম, এটার জন্য আমাকে যাইতে হবে লয়ারের কাছে, লয়ার আগ্রম বাগ্রম আমাকে বুঝাবে, এই ফিল আপ, ওই ফিল আপ, এই টাকা, ওই টাকা, শেষে ট্যাক্স দেওয়ার সময় আমার কাছে টাকা নাই। এরপরে আমার ট্যাক্স যে নিরূপণ করবে, না এটা হয় নাই, ঠিক করে নিয়ে আসো, দেন দরবার, এটা সবাই জানে, ইটস ওপেন সিক্রেট। কেন হচ্ছে না নিয়মটা? কারণ কেউ সুবিধা পাবে না, আমাদের অসৎ ব্যবসায়ীরাও সুবিধা পাবে না, আর যারা ট্যাক্স সেটেলমেন্ট করবে তারাও সুবিধা পাবে না। এইটা সরকার যেদিন বুঝবে, যেদিন আমাদের সংসদের নেতারা বুঝবে, সেদিন ওনারা আইন করবে, সেদিন এটা বাস্তবায়ন হবে। এর আগে কোনো দিন এটা বাস্তবায়ন হবে না। এখন যদি আইন করে এনবিআর এবং কালেক্টও করে উনি, কোনো দিন এটা বাস্তবায়ন হবে না। আরেকটা বিষয় হচ্ছে, আপনার মাধ্যমে বলতে চাই, সরকারি কর্মকর্তাদের মানসিকভাবে চেঞ্জ হতে হবে। এই সরকারের উচিত একটা বাজেট রাখা, তারা কিভাবে মানবিক মানুষ হবে। তারা তো মনে করে তারা রাজা ওইখানে বসে, তারা তো আমাদেরকে সাধারণ সিটিজেন মনে করে না। আমাদের ট্যাক্সের টাকা যে তাদের বেতন হয়, তারা তো এটা চিন্তা করে না। তারা চিন্তা করে তারা হচ্ছে রাজা, আমরা তাদের জন্য শুধু কাজ করব, তাদের হুকুমের গোলাম। এই মানসিকতা থেকে যতদিন না বের হয়ে আসবে, ততদিন পর্যন্ত আপনি কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন। বুঝতে পেরেছি আপনার কথা। ডক্টর আব্দুল মজিদ, আপনি কি বলবেন যে আমরা তো জানি যে এই কর ব্যবস্থায় রাজস্ব ব্যবস্থা ঠিক করার জন্য বা এই রাজস্ব ব্যবস্থা উন্নতি করার জন্য আমরা যদি এখানে বলা হয় যে আমরা যদি 60 পয়সা এখানে বিনিয়োগ করি, এখান থেকে 100 টাকা আসা সম্ভব, এমন একটা কথা বলা হয়, তাহলে আমরা এখানে আসলে বিনিয়োগটা কেন বাড়ছে না? বা আরও একটা অভিযোগ করা হয়, বিশেষজ্ঞরা যেটি বলে থাকেন যে আসলে রাজস্ব বোর্ডই চায় না তাদের আধুনিকায়ন। কি বলবেন যে এখানে কেন আসলে আধুনিকায়নটা বা অটোমেশনটা, যিনি ওই যে কথাটি বললেন যে ইএফডি মেশিন আমরা এখনও দিতে পারলাম না, যেটি অনেক আগেই আরও দেওয়ার কথা ছিল, এগুলো কেন হচ্ছে না আসলে? দেখেন, এখানে ওই আবার মানসিকতার, উনি একটু বলেছেন যে মেন্টালিটি, মানে মনোভঙ্গি, এটার পরিবর্তনটা দরকার। পরিবর্তন দরকার এই জন্যে, আমি যদি মনে করি যে আমি এই জিনিসটার সমাধান করব, তাহলে আমার মাথার থেকে বুদ্ধি আসবে, আমি যদি আন্তরিক হই। আর যদি আমার মনে হয় যে না, আমি এর ভিতর থেকে ঢেউ গুনিয়ে এর একটা সমস্যা করব, সমাধান করব, তাহলে আরেক ধরনের আসবে। প্রথম পয়েন্ট ওইটাই যে আগে আপনার নিয়তটা ঠিক করতে হবে। এই নিয়তটা আসতে হবে উপরের থেকে, কারণ যিনি আইন তৈরি করছেন তার, এবং করে এটাকে কড়াভাবে করতে হবে। এখানে হয়েছে কি, ইএফডি মেশিন, ইসিআর মেশিনের কথাই বলি। আমার সময় 2008 সালেই আমি প্রথম উদ্বোধন করেছিলাম এবং কয়েকটা দোকানে দিয়ে গিয়েছিলাম।
দেওয়ার পরে 3 দিন পরে আমি 3 জন ছাত্রকে পাঠালাম একটা দোকানে আর কি, আমি নাম বলবো না। তারা যেয়ে খাইলো, বলল কত বিল হয়েছে, 1400 টাকা। এটা কাগজে লিখে দিল ওর সামনে। এটা তো সাদা কাগজ, সাদা কাগজে। তাই এরা তো গেছে আমাদের নির্দেশে এবং জানে আর কি তারা। তো বলছে যে আঙ্কেল ওই 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 মেশিন থেকে দেন, মানে রিসিট দেন, না হাতের লেখা দিচ্ছেন কেন? বলছে ওটা তো ভ্যাট মেশিন, ওর নাম অলরেডি উনি দিয়েছেন, এটা একটা ভ্যাট মেশিন, এবং ওখান থেকে যদি আমি দেই তাহলে তোমার বিল হবে কিন্তু 1800 টাকা। অর্থাৎ ভ্যাট মনে করবেন এমন যে যোগ করে 14 আর 800 টাকা 1800 টাকা করে দিতে হবে। এখন এরা না নিজেদের লোক বলে বা এ বলে তো বলে না ওখান থেকে আপনি দেন। একটা সাধারণ ক্রেতা তো ওইটা করবে না, সে বলবে কি আমি কি বোকা নাকি, 1400 টাকা দিয়ে আমার কাজ, আমি কেন তার ওই আরো 400 টাকা বেশি দেবো। এবং ওইটা মেনটেন, পরের দিন আমরা সেই দোকানকে 50,000 টাকা জরিমানাও করেছিলাম। এ করে কথা হচ্ছে এই ইএফডি মেশিনের ব্যাপার হয়েছে কি, এটা এটা ডিজিটাল সিস্টেমের মেশিন, 2-3 বছর পর পর ওর চেঞ্জ হয়। সেই মেশিন আমি দেওয়ার কথা বললাম, দায়িত্বটা এনবিআর নিল, কিন্তু সে এটা খেয়াল করলো না যে সে পুরোটা মেশিন অ্যাট এ টাইমই দেওয়া উচিত। কারণ কারুর দিলাম না, তাহলে তো একটা প্রতিযোগিতা। যেমন আরও জনগণ যাতে সচেতনভাবে রেকর্ড নেয়, এই জন্যই একটা পুরস্কারের সিস্টেমও করা হয়েছে। তাই এটা তো দোকানদার খরিদ্দারকে তো 2 রকম আচরণ করা হলো, তো ব্যবসা তো হলো না। তা সেই জন্যই মেশিনের বিষয় বলা আছে, মেশিন চলুক, কিন্তু সাথে সাথে আমার সনাতন নিয়মটাও থাকবে। মেশিন দিচ্ছে না বা দিচ্ছি না বলে অন্যরা পার পেয়ে যাবেন, দেবেন না, ঘুরিয়ে বেড়াবেন, এইটা হবে না। আর সকলে দিলে আর রেট সব কিছু কমিয়ে আনা সম্ভব উচিত। কারণ ওই যে এখানে আমরা 4 জন আছি, মাত্র 1 জন দেই, আর ওই যত করের হার বাড়ে ওই ওনার উপরেই ওইটা পড়ে, আর অন্যরা পার পেয়ে যায়। যে সমাজে অন্যরা প্রচুর লোক কর না দিয়ে বেড়াতে পারে, থাকতে পারে, ব্যবসা করতে পারে, বিদেশে টাকাও পাঠাতে পারে, কত কিছু করতে পারে, সেই দেশে তো এটা হবে না। এখানে একটা জায়গায় উৎসে ঠিক করতে হবে, ডিসিশনে ঠিক করতে হবে। এবং আমি মনে করি করের হার কমিয়ে দিলেও কোনো সমস্যা হবে না। যদি যেমন 4 জন আছে, আমার কর দরকার 25 টাকা 20 টাকা, প্রত্যেকের 5 টাকা। পরের বছর বলা হলো যে না 20-এর থেকে 25 করেন, তাহলে 25 করলে করদাতা কিন্তু 4 জন আছে, তো তখন কি আছে, প্রত্যেকে 4.5 টাকা করে লাগতেছে। হ্যাঁ, তারপরে বছর আবার 6 টাকা 7 টাকা করের লোক সংখ্যা কিন্তু 4, যদি হতো 5 তাহলে 5 টাকা এসে যেত। যদি করের সংখ্যা, করদাতার সংখ্যা যদি 10 হতো তাহলে 2.5 টাকায় হয়ে যেত। এই যে ব্যাপারটা, কেন এটা ডিম আগে না মুরগি আগের মতন পরিস্থিতিতে কিন্তু আপনার পড়ে থাকছে। বলছে কর্পোরেট করের হার কমান, কর্পোরেট হার কমাইলে কথা হচ্ছে স্বতঃসিদ্ধ নিয়ম আছে, আমি যদি করের হার কমাই তাহলে আমার করদাতা বাড়বে এবং করের পরিমাণ বাড়বে, স্বতঃসিদ্ধ কথা তাই ছিল। কিন্তু কেউ প্রমাণ করতে পারতেছেন না যে গত বছরের থেকে এবছর যে 2.5% কমানো হয়েছে, সেখানে এই খাতে সত্যিই বেড়েছে কিনা। অর্থাৎ উনি সুযোগটাও নিচ্ছেন ঠিক মতন, আবার ওদের কর দিচ্ছেন না, রাষ্ট্র করছে। তো সেই জন্যে আমি প্রথম ফিলোসফি হিসেবে মনে করি করের হার রেশনাল করা সম্ভব, রেশনাল করতে হবে, তবে তাহলে সকলকে পার্টিসিপেট করতে হবে। কেউ ফাঁকিতে থাকবেন, কেউ থাকবেন না, এটা হবে না। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের সময় অনেক ধরনের কাউন্সিল, অনেকে এসে আমাকে বলেছেন যে স্যার আমি তো ট্যাক্স দিয়েছি সবসময়, আমার ওই লোকেরা বলেছে যে আমরা দিয়েছি, ম্যানেজ করেছি, কিন্তু এটা কিভাবে ম্যানেজ করেছে, হওয়ার কথা 100 টাকা, কিন্তু শেষ পর্যন্ত বলেছে 65-70 টাকা দিলে হবে বলে ওনার কাছ থেকে টাকাটা নিয়ে 40 টাকা জমা দিয়েছে সরকারকে, 30 টাকা ওনারা মেরে দিয়েছেন। আমার খাতায় কিন্তু আসলে 40। আমি 2008 সালে যখন এই তদন্তই যখন বেরোলো, সে বললো কেন আমার কাছে স্যার 70 টাকা নিছে, কিন্তু আমি তো আপনার খাতায় দেখতেছি মাত্র 40 টাকা। এখন তখন ওনাদের কিভাবে খুঁজে পাবে? এই হচ্ছে ব্যাপারটা। স্বচ্ছ হতে হবে, অনুশাসন ঠিক থাকতে হবে, সুশাসন ঠিক করতে হবে। সুশাসন ঠিক না করলে কিন্তু এই অবস্থাটার থেকে নিশ্চিত হবে। এবং এজন্যই সকল মহল থেকেই এর ব্যাপারে আর্টস তো থাকতে হবে, দায়িত্বশীলতাও থাকতে হবে। যেমন এই ইএফডি মেশিনের ব্যাপারে যে একটা বিশ্লেষণ সেদিন দেখলাম, যে ব্যবসায়ীরা মনে করছেন ইএফডি মেশিন যখন এটা সত্যি অটোমেটিক্যালি হয়ে যাবে, তাহলে তো আমার অনেক হিসাবের আর আমি আর করতে পারবো না। হ্যাঁ, এটাও যেমন যিনি রেভিনিউ আর্ন করছেন তিনিও মনে করবেন যে এতদিন একটু কথাবার্তা বলে আমি কিছুটা করতে পারতাম, এখন তো মেশিনের যা আছে ওর বাইরে তো উনিও দিচ্ছে হবে না, আমি দিচ্ছে হবে না। এ ধরনের পরিস্থিতি কিন্তু হয়। কেন হয় আমি এইভাবে বলি, যেমন ধরেন একটা নদী আছে, পার হয় সবাই ফেরিতে, তো ওই নৌকায় পার হয়,
তাই এই পারেও 2টা দোকান বসেছে যে ওখানে অনেকে দাঁড়ায় নৌকার জন্য ওয়েট করে খাবার খায়, ওপারেও দোকান হয়েছে, ভিতরের নৌকার মাঝিরাও তৈরি হয়েছে, তারা পার করে। এখন হঠাৎ শোনা গেল যে এখানে একটা ব্রিজ হবে, একটা ব্রিজ হবে। ব্রিজ হবে শুনলেই কিন্তু এই মাঝিদের মুখ শুকিয়ে যাবে স্বাভাবিকভাবে, যে আমার এই পেশা কি হবে। দুই পাশের দোকানদারদেরও মুখ শুকিয়ে যাবে যে আমার এখানে তো কেউ আর এখন বসবে না। তো ফলে একটা ইনার্শিয়ায় একটা ধরনের কাজ করে। এইটাকে জয় করতে হবে, এইটাকে জয় করতে হবে। এই জন্যেই যে সংস্কার চাই, কিন্তু যে সংস্কারের সংস্কারের ফল নেওয়ার ক্ষেত্রে যেন কোনো পক্ষপাতিত্ব না হয় এবং সেটা যেন আমি যোগ করতে চেয়েছি। আপনি দেখেন, আমরা কিন্তু ইলেকট্রিসিটিতে ভ্যাট দেই, ওয়াশাতে ভ্যাট দেই, আপনার এই গ্যাসে ভ্যাট দেই, সব কিছুতে আমরা ভ্যাট দিই, কিন্তু আমরা ভ্যাটটা পরবর্তীতে রেয়াদের মতো আদায় করতে পারছি না, বিকজ ম্যান পাওয়ার সব কিছু মিলে। আরেকটা বিষয় দেখেন, বাড়ি ভাড়ার উপরে 15% একটা ভ্যাট আছে। এটা একটা বড় ইনকাম সরকারের, যাতে বড় বড় যারা কর্পোরেট কোম্পানি আছে যারা একটা ভ্যাট দেয়, কিন্তু সাধারণ মানুষ, এই যে ছোটো ছোটো দোকানদার ব্যবসায়ীরা যারা আছে, তারা 15% কীভাবে ভ্যাট দিবে? সবাই যেন ওপেন সিকিউরিটি 2টা এগ্রিমেন্ট হয়। ওই ভ্যাটের সাথে আবার আছে 5% অ্যাডিশনাল অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, যেটা পরবর্তীতে যোগ হবে। এতে সব কিছুতে কিন্তু আপনি একটা সমস্যা না, আপনাকে একটা রেন্টের একটা সমস্যা, রেন্টের ভ্যাট দিতে হবে আপনাকে, এটার সাথে এআইটি কেটে, রেন্টের থেকে এআইটি কেটে আপনাকে জমা দিতে হবে। বছর শেষে আপনাকে যে গ্রস প্রফিটের ক্ষেত্রে 35 থেকে 40% গ্রস প্রফিট ধরে, আসলে গ্রস প্রফিট এত না। এই যে বিষয়গুলো আপনি আপনার মন মতো করে অ্যাসেসমেন্ট করে আমাকে দিয়ে দিচ্ছেন না, আপনাকে এতই দিতে হবে। এই সব কিছু থেকে বের হওয়ার একটা মাত্র রাস্তা হচ্ছে যে আপনাকে ট্যাক্সটা প্রতি মাসে আপনি কালেক্ট করে নেবেন সেলের সাথে, এবং ভ্যাটটা ইচ্ছা করে ভ্যাটটা এমন রাখা হয় কাস্টমারও দিতে চায় না, আবার যে কালেক্ট করে অনেক দোকানদার, আমি বলবো না সবাই সৎ, তারা ওই টাকাটার প্রতি নজর যায় যে আমি 15% করে ভ্যাট আদায় করলাম, 10% করে আদায় করলাম, সে কিন্তু মনে করে যে সেই ভ্যাটটা সেই দিচ্ছে। সেইখানে ধরেন একটা দোকানে যদি 5 লাখ টাকা ভ্যাট আদায় করা হলো, সে দেখা যাচ্ছে ভ্যাটের সরকারকে 2 লাখ টাকা দিল, 1 লাখ টাকা থার্ড পার্টিকে দিল, 2 লাখ টাকা তার প্রফিট হলো। অনেক ব্যবসায়ীরা আমার উপর নাখোশ যে গত বছর কেন আমি ভ্যাট কমানোর জন্য চেষ্টা করেছি। আমরা যারা সৎভাবে ব্যবসা করতে চাই, আমি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব হিসাবে সৎ ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছি। আমি অনুধাবন করি এই ব্যবসাটা যেহেতু আমি করি, আমরা কিভাবে সৎভাবে ব্যবসা করতে পারবো। আমরা মনে করি সিস্টেমের জন্য পারবো। আগে সিস্টেমটা ডেভেলপ করেন, তারপরে যে কোনো বিচার আপনি তাকে বলে বন্ধ করে দেন, আপনি বড় আকারে ফাইন করেন, কিন্তু আপনি যদি 10% ভ্যাট নির্ধারণ করেন, এখানে একটা দেখেন এসি নন এসি একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছেন। আপনি বলেন তো এসি ছাড়া বাংলাদেশে কোথাও বসতে পারবেন আপনি? আমি সেদিন গ্রামে গিয়েছিলাম, প্রচুর এসি গ্রামে, মানুষজন গ্রামে এসি লাগিয়েছে, কারণ এসি এখন নেসেসিটি। এই টেম্পারেচারে মানুষ থাকা ভেরি টাফ। আমরা একটু আরামপ্রিয় হয়ে গেছি অলরেডি, এখন আমরা এফোর্ড করতে পারছি। কিন্তু আপনি শহরে একটা এসি নন এসি সেই 40 বছর আগে 30 বছর আগে যে নিয়ম ছিল সেই নিয়ম আপনি চাপাই দিচ্ছেন। এইটা তো হতে পারে না, কারণ এটা দিছে নিয়ে এই জন্য দেন দরবার করতে সুবিধা হবে। আমি আবার বলি যে আমরা যেটা বলেছি নিবন্ধনের আওতায়, আপনি সারা বাংলাদেশে প্রত্যেকটা ব্যবসায়ীকে আগে নিবন্ধনের আওতায় আনেন এবং এটা এনশিওর করেন তার ট্রেড লাইসেন্স আছে, তার টিন আছে, তার ট্যাক্স আছে, ভ্যাট আছে, সব আছে, তাহলে দেখবেন অটোমেটিকলি চলে আসছে। এবং সহজ করে দেন, ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তাদেরকে এমন সহজ করেন, তারা যে স্যার যেটা বললেন যে একটা ডাব ব্যবসায়ীও যাতে সপ্তাহে 25 টাকা দিতে পারে, তার দেখা যাবে যে মাসে তার 200 টাকা হয়ে গেল। 200 টাকা ইজ নট এ জোক। তো বছরে কি হলো 2400 টাকা। আপনি যা দেখেন বহু বড় বড় ব্যবসায়ী ট্যাক্স জমা দেয় 3000 টাকা। আমার এক বন্ধু আমার আমি তারা 10 বছর আগে বলছি তুমি কিছু ট্যাক্স দিও, ফাইলটা তুমি আপডেট করো, ট্যাক্স দেওয়া লাগবে না। এখন সে রিয়েলাইজ করতেছে আমি তো ট্যাক্স দিই নাই, আমার তো এই অ্যাসেট আমি কীভাবে দেখাবো। তো 10 বছর 15 বছর সে প্রতি মাসে 2 লাখ 3 লাখ টাকা করে খরচ করছে, তার ইনকামের টাকা সে অ্যাসেট করছে, তার কাছে ট্যাক্স পৌঁছাই নেই। পৌঁছাইছে কার কাছে? আমি যে ভ্যাট দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, আমার প্রতি বছর চাপতেছে। যেভাবে আপনার স্কুইজ করে জুস বের করে আমাকে বের করে দিতে হবে, এই মানসিকতা থেকে বের হয়ে গ্রামে গঞ্জে শহরে উপশহরে সব জায়গায় ছড়াই পড়তে হবে। আমরা মনে করি এই দেশ আগায় নিতে হলে ভ্যাট ট্যাক্সের বিকল্প অবশ্যই বিকল্প নেই। আমরা একবার শেষ পর্যায়ে দিকে এসেছি। ডক্টর আব্দুল মজিদ, আমরা তো ভ্যাট নেই, ভ্যাট সামনে রেখে আজকের আলোচনাটা করছি। এই যে সামনে যে বাজেট আসছে, এই বাজেটে এই কর ব্যবস্থার সংস্কারের কোনো পদক্ষেপ নেওয়ার কি সুযোগ আছে, নাকি শুধু আয় ব্যয়ের মধ্যেই বাজেটের সীমাবদ্ধ থাকে? কি দেখছেন? না, সাধারণত বাজেট আমরা যেটা বলি ওটা তো বাজেট হচ্ছে বক্তৃতাটা। আমাদের কনস্টিটিউশন লেখা আছে অর্থ বিল, হ্যাঁ, কী কী পদ্ধতি থাকবে সেইটা উল্লেখ করে ওইটাই পাস হয়, ওইটাই রাষ্ট্রীয় ব্যাপার। বাজেট বক্তৃতা কিন্তু পাস হয় না। বাজেট বক্তৃতায় অনেক কথাবার্তা হয়। প্রতিবারেরই বাজেটে আপনার সংশোধনের
পরিমার্জনের প্রভিশন থাকে। যেমন এই যে ফার্স্ট শিডিউল সেকেন্ড শিডিউল বের করা হয় না, ওই অর্থবিলি দেখবেন লেখা আছে এই আইনের এই জায়গায় কমা হবে, এখানে পূর্ণচ্ছেদ হবে, এখানে এত টাকা হবে, সীমানায় এত হবে, যেমন আয়ের সীমায় এত হবে ইত্যাদি। অর্থাৎ প্রতি বছরেই রেভিনিউ বাজেটে, বিশেষ করে মানে রেভিনিউ আর্নিংয়ের বাজেটে সংস্কারের পরিবর্তনের স্কোপ আছে। তবে এটা ঠিক যে কোনো বড় ধরনের পরিবর্তন যা তাৎক্ষণিকভাবে প্রয়োগ হবে এরকম ধরনের কিছু হয় না, বা করলেও সেটা কার্যকর হয় না। কার্যকর করতে গেলে তার সময় লাগে, তা পরীক্ষা করে দেখা লাগে ইত্যাদি ইত্যাদি। এবং এজন্য কি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের কি দরকার আছে, কি মনে করেন? বাজেট ইজ নাও অবভিয়াসলি এ সাবজেক্ট অফ পলিটিক্যাল ইকোনমি। কারণ আজকে কেন উপজেলা বা জেলাগুলোতে ওদেরকে কেন ট্যাক্স নিতে দেওয়া হয় না, মানে ওরা ট্যাক্স নেয় না, ওরা ওখানে মানুষের সেবা দিচ্ছে, ট্যাক্স নেয় না, দুটো কারণে। একটা হচ্ছে ওখান থেকে যদি ও ট্যাক্স নিয়ে নিজে নিজে হয় তাহলে ও আর আমার কাছে আসবে না, আমি কেন্দ্রে বসে আছি আমার কাছে আসবে না, আমি ওনাকে টাকা দিয়ে ওনাকে নিয়ন্ত্রণ রাখছি বলে তোমার ওখানে ট্যাক্স নিতে হবে না, এই আর কি। আমার কাছে নির্ভরশীল থাকে, অর্থাৎ আমি নিচ্ছি করটা, কিন্তু আমি তো ওই পর্যন্ত যেয়ে ওর কাছ থেকে নিতে পাচ্ছি না। কারণ ওই লোক যদি নিত তাহলে ওর ভোট নির্বাচনের জন্য তার একটা জবাবদিহিতার ব্যাপার অটোমেটিক্যালি এসে যেত। কিন্তু ওইটা না করে বাইপাস করে আমি ওর কাছ থেকে নিতে পারি না ঠিকমতো, কিন্তু এবং সেই টাকা নিয়ে আমি ওনাকে দেই। তো এই সব আমি আবার বলছি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, পলিসি পাল্টাতে হবে, এবং শেষ পলিসি না পাল্টালে এটা হবে না। ইমরান হাসান কি বলে শেষ করবেন যে বাজেটে আপনারা ছোট্ট করে মূল দাবিটি যদি বলেন যে আপনাদের সেক্টরের জন্য আপনারা মূলত কি চাচ্ছেন প্রস্তাবিত বাজেটে? আমাদের সেক্টরে খুব অশনি সংকেত চলছে। আপনি জানেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা খুব দিশেহারা। আমরা সরকারের কাছে আবেদন করব বাজেটে যাতে আমাদেরকে ব্যবসা যাতে সহনশীলভাবে ব্যবসাটা করতে পারি, একটা টাস্কফোর্স গঠন করে এই সেক্টরটাকে কিভাবে ডেভেলপ করা যায় এবং আমরা হেলদি ফুড এনশিওর করতে পারি, এবং আমরা যাতে দ্রব্যমূল্যটার ন্যায্য মূল্যে পেতে পারি টিসিবির মাধ্যমে, যাতে আমরা সাধারণ মানুষকে ন্যায্য মূল্যে খাওয়াতে পারি এবং আমরা হয়রানি মুক্তভাবে ব্যবসা করতে চাই। ধন্যবাদ ইমরান হাসান এবং ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা যেমনটি শুনলাম, কর ব্যবস্থায় একটা রাজনৈতিক সিদ্ধান্ত দরকার, একটা রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে কর ব্যবস্থা সংস্কারে একটা সিদ্ধান্ত নিয়ে এই ব্যবস্থা সংস্কার করতে হবে। এছাড়া ব্যবসায়ীদের যেই কর প্রদান করতে গিয়ে যেসব অসুবিধার মধ্যে পড়তে হয় সেসবে যেমন দায় আছে অসাধু কর্মকর্তাদের, তেমনি এর সাথে জড়িত আছেন কিছু অসাধু ব্যবসায়ী। এই দুই পক্ষকেই সচেতন হওয়ার জন্য এবং এখান থেকে বের হওয়ার জন্য আজকের আলোচকরা পরামর্শ দিয়েছেন। আশা করি ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।